স্যার জি, আপনার টোটাল এখানে পুকুর তো 4টা, এখানে 4টা। 4টেতে তো অধিক ঘনত্ব চাষ, ঘনই তো। আপনার এক একটা পুকুরের আয়তন এবং কি পরিমাণে মাছ রয়েছে একটু বর্ণনাটা বলেন তো। পুকুর তো আমার একটু ছোট ছোট, এটা 18% মধ্যে, মানে 12-13% মধ্যে পানি আছে, ভিতরটা আছে 12। আচ্ছা, আর এটা পাশেরটা যেটা, এটা হলো 30%, তো এই 20-22% মধ্যে পানি আছে। এটা আপনার 12 শতকে কত হাজার আছে এটাতে? এটার মধ্যে আমি 80,000 দিছিলাম। 80,000। এখন কয়টা কেজি আছে এটা? এটা এখন 20-এর ভিতরে, 20টার ভিতরে আছে। আর ওইটা এটার মধ্যে 2.5 লাখের মতো। 2.5 লাখ, 22 শতকে 2.5 লক্ষ। আর ওই পাশে যে দুইটা পুকুর আছে ওখানে, এটির মধ্যে ওইটা হলো 2 কাটা করে, মানে 20 শতাংশ করে পানি আছে এরকম, বা একটু কম বেশ হতে পারে। ওইটার মধ্যে 2 লক্ষ করে দেওয়া, 2 লক্ষ করে দেওয়া, প্রতিটাতে 2 লক্ষ, অর্থাৎ এভারেজে প্রায় প্রতি শতকে 10,000। হ্যাঁ, 10,000 তো হবেই, 10,000 হয়ে যাবে। এটা আমাদের একটু কম, শুধু এটাতে একটু কম। আপনার ব্রাকের মাছটা কোন পুকুরে? এটাতে। এটা মাছটা এখন কয়টা কেজি আসছে? এটা এই 15 বা 18 এরকম এর ভিতরে আছে, এভারেজে 15-18 হতে পারে। আপনার তো এই মাছটা বিক্রি করার কথা ছিল ডিসেম্বরে বিক্রি করার কথা ছিল, কিন্তু বাজারজাতকরণ নিয়ে একটু বেকায়দায় আছি। মাছের রেটটা এখন খুব ভালো না। তো আপনার মাছটা যেহেতু ডিসেম্বরে বিক্রি করার কথা ছিল, বিক্রি যেতে করেন নাই, আপনি শীতকালীনে কি পরিচর্যা করছেন? অনেকেরই মাছ এখন চাষি রয়েছে, তারা শীতকালীনে কি পরিচর্যা করবে, আপনি কি করছেন, এটা একটু জানানো আমার খুব দরকার। দ্বিতীয়ত হচ্ছে হলো, যারা শীতের পর অর্থাৎ চৈত্র মাসে যারা চাষি আসবে নতুন করে, তারা কি ধরনের প্রিপারেশন নিয়ে চাষি আসবে, এটাও খুব জানা দরকার আপনার কাছ থেকে। তো এই বিষয়ে আপনি আমাকে একটু পরামর্শ, একটু তথ্য চাষি ভাইদের উদ্দেশ্যে দিবেন ইনশাআল্লাহ, আশা করি। সুপ্রিয় চাষি ভাইরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন, ক্যাটপিস বিডি পক্ষ থেকে আমি কামাল পারভেজ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ সুস্বাগতম। সুপ্রিয় চাষি ভাইরা, আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশুরা ইউনিয়নের বাঁশাটি গ্রামের আব্দুল্লাহ আল মামুন স্যারের পুকুর পাড়ে। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন, আব্দুল্লাহ আল মামুন স্যারের এখানে 4টি পুকুর রয়েছে। 4টি পুকুরে উনি অধিক ঘনত্বে চাষ করছেন, যার একটা প্রতিবেদন আপনারা ইতিমধ্যে পেয়েছেন। তো আজকে ওনার কাছ থেকে আমরা শীতকালীন পরিচর্যা এবং শীতের পরবর্তীতে আমরা যারা নতুন করে চাষে যুক্ত হব, এই সকল কিছু তথ্য আমরা জানার চেষ্টা করবো। আপনারা অবগত রয়েছেন, আব্দুল্লাহ আল মামুন স্যার শুধুমাত্র অভিজ্ঞ একজন চাষী নন, উনি শিং মাছ অধিক ঘনত্ব চাষ পদ্ধতির ডেনসিটিটা যেন আরেকটু বাড়ানো যায়, এই নিয়ে যথারীতি গবেষণা করছেন। আজকে কিছু তথ্য আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় চাষি ভাইরা, আব্দুল্লাহ আল মামুন স্যারের পুকুর পাড়ে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বেশ কয়েকজন উদ্যোক্তা ভাই এসেছেন। আজকে আমি সর্বপ্রথমেই তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথেকে আসছেন? জি, আমি আসছি হবিগঞ্জ থেকে। হবিগঞ্জ? জি, আমি বিসিএস শিক্ষা ক্যাডারে কর্মরত আছি হবিগঞ্জ সরকারি মহিলা কলেজে। বাহ, আপনি মাঠ পর্যায়ে আসছেন দেখার জন্য? জি, দেখার জন্য না, আমার আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে এই এলাকায় আমার কিছু এই বিজনেসে নামার একটা সম্ভাবনা আছে আর কি। এই জন্য আমি নলেজ গ্যাদার করতেছি আর কি, যে বিষয়টা এটা আসলে কিভাবে করে, এটা রিস্ক ফ্যাক্টর কি, সাকসেস কি, এটা দেখার জন্য আসলে এখানে আসা, বুঝার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ, খুব ভালো লাগলো। ভাইজান, আপনি কোথেকে আসছেন? আমি আসছি মানিকগঞ্জ জেলা থেকে, মানিকগঞ্জ সদর উপজেলা। আমি আসছি মূলত, আমি মাছ চাষের সাথে জড়িত, কিন্তু শিং মাছ এত হাই ডিএনসিতে চাষ হয়, এত অধিক গুণতে, মানে আমি বিশ্বাসযোগ্য, কারণ আমি হয়তো এই সেক্টরে আছি, তারপরেও আমি মাঠ পর্যায়ে আসছি স্যারের এইখানে, স্যারের পুকুরে দেখতে, যে এত হাই ডিএনসিতে, এত হাই রিস্কে, তারপরেও স্যারেরা ভালো রেজাল্ট করতেছে। সবাই যদি পারে, তারাও মানুষ, আমিও মানুষ, আমারও কম বেশি অভিজ্ঞতা আছে, আমি কেন পারবো না? কিন্তু আমি দেখবো। নিশ্চয়ই, খুব ভালো লাগলো, ধন্যবাদ। এখানে আসছি বোঝার জন্য। জি, বসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি ময়মনসিংহ এর ফুলপুর থানা থেকে। ফুলপুর তো শিং মাছের আতর ঘর। ঠিক আছে, আপনি ফুলপুর থেকে আসছেন নেত্রকোনায় অধিকনত চাষ পদ্ধতি জানার জন্য? আসলে নেত্রকোনায় 40 ইউনিয়নে এই বিভিন্ন গ্রামে এরকম হাই ডেনসিটিতে মাছ চাষ, এটা আমার কাছে একটা কেমন জানি লাগছিল, যে আসলে এত ডেনসিটিতে মাছ করতে পারে কিনা বাস্তবে। তা আমি আজকে আইসা দেখলাম যে না, আব্দুল্লাহ আল মামুন স্যারের পুকুরগুলাতে কোন পুকুরে কতটুকু, পুকুরে কিভাবে মাছ কতটুকু, আসলে ওনারা
সম্ভবত 15 ওভার করে ফেলছেন করে ফেলছেন। হ্যাঁ শতকে, হ্যাঁ 15 শতকে 15,000 ওভার করে ফেলতেছেন। আর আমরা 3 থেকে 5,000-এর মধ্যে আমরা পারতেছি না। এইগুলা বাস্তবে দেখার জন্য আসলে আমার ছেলে ময়মনসিংহ আনন্দমোহন কলেজে, আপনার ছেলে আনন্দমোহন কলেজে পড়ালেখা করে, তো সে এইগুলা দেখিয়া ইউটিউবে দেখে হারিয়া সে ইন্টারেস্টেড হয়েছে যে আব্বা চলো আমরা এই নেত্রকোনা এই মাছ চাষ তারা কিভাবে করে একটু দেখে আসি। আমি আসলে পুরনো চাষি, 12 বছর ধরে আমার সম্ভবত 2011-12 আমি শুরু করছি, তো আরো 12 বছর চলতেছে, 24 চলতেছে, কিন্তু ভালো মন্দের মাঝখানে আছি, খুব একটা ভালো করতে পারতেছি না। কিন্তু এই এলাকার লোকেরা কিভাবে এত হাই ডেন্সিটিতে মাছ চাষ করে তা বাস্তবে স্বচক্ষে দেখার জন্য এবং বোঝার জন্য আসছি যে আসলে ওনারা কিভাবে করে, আমরা কিভাবে করি, এটা একটা কম্পেয়ার করার জন্য আসছি। ধন্যবাদ, খুব ভালো লাগলো। বসুন, ইনশাল্লাহ কথা হবে। ধন্যবাদ আপনাকে স্যার। আপনার তো একটা বড় পুকুর রয়েছে যেখানে আপনি অধিক ঘনত্বে চাষে গিয়েছেন, এটা কিভাবে কি অবস্থা আছে একটু বলবেন? এটা তো ওই যে শিং পাঙ্গাস যৌথ চাষটা ছিল, ওইটা বিক্রি করে পরে আমরা রেনু দিয়েছি। আচ্ছা, রেনু দিয়েছি, এখন 8 লাখের মতো পোনা আছে। আমরা জাল টান দিয়ে একটা অনুমান করছি যে 8 লাখ হতে পারে, একে করে 8 লক্ষ। আপনার ওই পোনাটা কত লাইনে আছে এখন? এখন 200 কেজি হবে, 200-250। আপনার এই পুকুরগুলা সবগুলা পুকুরে এভারেজ গভীরতা কতটুকু আছে আপনার? এভারেজ 6 ফিট প্লাস আছে। শিং মাছের জন্য নিরাপদ গভীরতাটা কতটুকু? এখন তো সূর্যের তাপ বাড়তেছে, টেম্পারেচার আগের চেয়ে, আমরা যখন ছোট ছিলাম এত টেম্পারেচার ছিল না। এই বছর দেখা গেছে 38-40 টেম্পারেচার উঠে যায়। তো মাছ তো টেম্পারেচার এত বেশি সহ্য করতে পারে না, একটু গভীর থাকলে তো তাপটা নিচ পর্যন্ত একটু দেরিতে পৌঁছাতে পারে না, একটু দেরিতে পৌঁছায়, একটু ভালো। সেই জন্য একটু গভীর থাকলেই ভালো। এখন আপনার এই যে সবগুলো পুকুর মিলিয়ে আপনার এই পর্যন্ত কতটুকু খাবার গেছে? তো এই 4টা পুকুরে আপনার, এই 4টা পুকুরে 20 টনের মতন খাবার গেছে বা কিছু বেশি, এরকম 20 টনের কিছু পরে। আপনার এটা হারভেস্ট কবে পর্যন্ত করবেন? জানুয়ারি মাসটা অপেক্ষা করব। ফেব্রুয়ারিতে ছাড়বেন? হ্যাঁ, ফেব্রুয়ারিতে। বাজারটা হঠাৎ করে ধস নামার কারণটা কি? এই সময়টাতে আসলে একটু বাজার একটু কমই থাকে, কারণ হাওর বাওর বিলের মাছ গুলা এই মুহূর্তে ধরা পড়ে। আর ডিসেম্বর মাস তো ক্লোজিং এর একটা বিষয় থাকে, এগুলা কাটতে উঠতে পারলে একটু। গত বছরের তুলনায় মনে হচ্ছে একটু ভালো বাজারটা। হ্যাঁ, গত বছর তো 9,000-9,500 টাকা ছিল 20টা। হ্যাঁ, এই বছর তো 10-এর নিচে আসে নাই, 10,100-200 আছে, কোনো 100-200 আছে, সে তুলনায় ভালো, অনেকটা ভালো। তো জানুয়ারি বা ফেব্রুয়ারিতে মাছের বাজারটা উঠতে পারে? হ্যাঁ, কিরকম হতে পারে এটা? কিরকম হতে পারে জানি না, তবে বাড়বে, এটা শিওর বাড়বে। এখন অনেকেই যারা চৈত্র মাসে যারা চাষে যাচ্ছে ওরা কিন্তু 5 মাস বা 6 মাসই হারভেস্ট করতে পারছে। এটা আর যারা আপনার শীত পরবর্তীতে যারা কালচার হারভেস্ট করছে তারা কিন্তু 9 মাস 10 মাস লেগে যাচ্ছে। এখন কোন বেসটা হচ্ছে ভালো আপনার কাছে মনে হয়? লাভবান কোনটাতে বেশি হয়ে যায়? বিষয়টা হলো কি, আপনি যখন একটা বড় চাষে যাওয়ার চিন্তা করবেন, তাড়াহুড়ার বিষয় নেই। এখানে এই 5 মাসে 6 মাসে বেশ তুলে লাইনে লাগবে এমন চিন্তা না করি, এত শর্ট টাইমে না করি আমরা 20টার মাছে, আমি আমার হিসাবে আমি এখন যতটুকু ধারণা নিতে পারছি, 20টার মাছ বিক্রি করলে খুব লাভবান না। মাছটা যদি আমরা আরো নিচে আনতে পারি, 12-13 নিচে আনতে পারি, হ্যাঁ, তো আরো বেশি লাভবানটা বেশি হওয়া যাবে। তো তাড়াতাড়ি বিক্রি করিয়া আবার দিলেন, এর চেয়ে বরঞ্চ 20টা মাছ রাখেন, আরো 6 মাস 4 মাস রাখেন। যে বিষয়টা আপনি করলেন, অর্থাৎ এই 14-15টা কেজি মাছ কিন্তু সবাই বিক্রি করে ফেলেছে, কিন্তু আপনি কিন্তু বিক্রি করেন নাই। 4টা পুকুরে মাছ আপনার রয়ে গেছে। আপনার উদ্দেশ্যটা হচ্ছে যে আমি বাজারটা যেন ভালো পাই, বিক্রিতে যেন লস না হয়। হ্যাঁ, এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো, দেখেন এই মাছটা আমি 7 মাস 8 মাস পালন করছি, এখন 1 মাস পরে আমরা 1000 টাকা বাড়বি, এটার মধ্যে কোনো ভুল নেই। আপনার 500 মাছ হলে 5 লক্ষ টাকা বেড়ে গেলে এমনিতেই বেড়ে যাবে, বরঞ্চ আরো বেশিও বাড়তে পারে। সুপ্রিয় চাষী ভাইরা, আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা বাজারটা উঠতে উঠতে কতদিন সময় লাগতে পারে। স্যারের কথা অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে হয়তো ফেব্রুয়ারিতে মোটামুটি একটা ভালো জায়গায় আসতে পারে। বাজার কত বাড়বে এটা উনি বলতে পারছেন না, তবে অনুমান করছেন যে
কমপক্ষে 1,000 টাকা প্রতি মনে বাড়তে পারে। তো যদি 1,000 টাকা বাড়ে তাহলে ওনার 500 মন মাছ রয়েছে প্রায়, ওই 500 মন মাছে 1,000 টাকা প্রতি মনে বাড়লে 5 লক্ষ টাকা ওনার বিক্রি থেকে আসবে। ওই 5 লক্ষ টাকা কিন্তু ওনার লাভের অংশটা চলে যাবে, যদি উনি এখন মাছটা বিক্রি করেন সেটা লাভের অংশটা চলে যাবে। ওই দিকগুলো বিবেচনা আমাদের রাখতে হবে, মাথায় রাখতে হবে আমাদের চাষি ভাইদেরকে। তো স্যার, আপনার এই যে পুকুরটি পরিচর্যা করছেন, শীতের জন্য যে পরিচর্যাটা আপনি করছেন, এটার রুটিনটা আপনি কিভাবে করছেন? এটা আমি সাপ্তাহিকভাবেই আমার রুটিন করা আছে আগে থেকে। যেমন এখানে প্যারাসাইডের যে বিষয়টা, এটা শীতে একটু ঘন ঘন দিতে হবে, অর্থাৎ উপন্যাসক উপন্যাসক যেটা। হুম। উপন্যাসক আবার এটা 2 ধরনের হয়, হুম। একটা ডেল্টামিথিন আর একটা আইভারমেথ্রিন। আইভারমেথ্রিন। ডেল্টাটা হচ্ছে বহির্জীবী, পরজীবী, বহির্জীবী, বাহিরের জীবাণু, আর আইভারমেথিনটা আমরা অন্ত্র মানে অর্থাৎ পেটের কৃমি ভিতরে- কৃমি জাতীয়। কৃমি জাতীয় যেটা, এটাও আমরা আইভারমেথিন কাজ করে। তো দুইটাই ব্যবহার করি, এই সপ্তাহে যদি এটা ব্যবহার করি, পরের সপ্তাহে আরেকটা ব্যবহার করতেছি, এরকম ভাবে র্যান্ডম চালিয়ে যাচ্ছি যাতে গ্যাপ না পড়ে। কারণ রিস্ক তো, অনেক টাকা ইনভেস্ট, কোনো কারণে যদি একটু ত্রুটি হয়, স্লিপ করতে পারে। তাহলে আর গ্যাসের ডোজ বা প্রোবায়োটিক নিয়মিতই চলছে রুটিন মতো একেবারে। প্রোবায়োটিক্সটা আমি বেশি করি। এই জন্য আপনার পুকুরে পানি কিন্তু পরিষ্কার। তল দেশটা ভালো থাকার জন্য আপনার সয়েল প্রোবায়োটিক্স আছে, এখন মার্কেটে পাওয়া যাচ্ছে, বাজারে পাওয়া যাচ্ছে, ওগুলো ভালো। তো ভালো কোম্পানির ব্যবহার করা উচিত, পরীক্ষিত যেগুলা এগুলা করা উচিত। অনেক নামে বেনামে অনেক কোম্পানির অভাব নেই, সবাই কিন্তু ভালোই বলে। আইসা গোয়ালের দই, গোয়ালে তো আর কাটা কয় না, টক বলে না কখনো। তবে আপনি পরীক্ষিত যেগুলা কোম্পানি আছে, ভালো কোম্পানি, সেই কোম্পানির ওষুধগুলো ব্যবহার করা। আমি সাধারণত ফিশটেকের ওষুধটা বেশি ব্যবহার করি, ফিশটেকটা বেশি ব্যবহার করতেছি। কিন্তু ফিশটেকের মেডিসিনের দামটা একটু বেশি। একটু বেশি হলেও উপকারিতা তো পাওয়া যাচ্ছে। একটু টাকা বাঁচাইতে যায় আপনার সর্বনাশ করলে তো লাভ নেই। তো সেই জন্য আমি সতর্ক যে আমি টাকা বাঁচাই, এই জন্য আমি অনেক টাকা ইনভেস্ট করব, কিন্তু অল্পের জন্য কম দামের ওষুধ আমি ব্যবহার করব। এসকেএফের ওষুধ আমি ব্যবহার করি বেশিরভাগ, পিস্টেকের ওষুধ ব্যবহার করি, হ্যাঁ, ম্যাগনিফাই, কিছু ওষুধ ম্যাগনিফাইয়েরও ব্যবহার করি। তো ভালো না কোনোটা এটা বলা যাবে না, সবগুলোই ভালো। সবগুলাই ভালো। তো এর মধ্যে আপনি পরীক্ষা করে যাচাই বাছাই করে যেটা একটু ভালো মনে হয় সেটা আপনি করবেন। সেটি আপনি ব্যবহার করবেন, আমি আশা করি এটাই। সুপ্রিয় চাষি ভাইয়েরা, সার্ভিসটা একটু এড়িয়ে গিয়েছেন, তথাপি আপনারা বুঝে নেবেন যে কোন ধরনের কোম্পানির মেডিসিনগুলো আপনারা ব্যবহার করবেন। এগুলো কার্যকারিতা অনেক ভালো, উনি ইতিমধ্যে ফলাফল পেয়েছেন। তাছাড়া আমরা অনেকেই চুন ব্যবহারের ক্ষেত্রে ভুল করি, যেমন অনেকেই কিন্তু আপনার গুঁড়া চুনটা ব্যবহার করে, তা পাউডার চুন ব্যবহার করে। এটা সম্পর্কে আপনি বলবেন স্যার? না, পাথর চুনটা সবচেয়ে ভালো। রাইট, পাথর আমি চুনটা ওটাতে এটার অ্যাকশন পাওয়া যায়। হ্যাঁ, জোরালো ভূমিকা রাখি যেন আপনারা পাথর চুনটা ব্যবহার করেন। হ্যাঁ, পাউডার চুনটা আমরা সাধারণত ফসলি জমিতে ব্যবহার করা হয়। মাছ চাষে চুন, লবণ, পটাশ এটা সর্বোত্তম চাষ, সর্বোত্তম, হ্যাঁ, সর্বোত্তম চুন, লবণ, পটাশ, এটার উপরে ভরসা করা যায়। এটির উপরে ভরসা করা যায়। আপনার চুন লবণ তো লাগবে পিএইচটা নিয়ন্ত্রণ করতে, পানি শোধনের জন্য চুনের প্রয়োজনীয়তা আছে। হ্যাঁ, লবণ আমি ব্যবহার করি। হ্যাঁ, আমি লবণটা মনে করেন 15 দিনে একবার ব্যবহার করব, এখন 2বার ব্যবহার করি। চুনটাও 15 দিনে বা 10 দিনে একবার ব্যবহার করি, কারণ পানির যে করতা বা ওইগুলা লবণ, আপনার লবণাত্মক এবং লবণের অংশ যদি পানিতে কমে যায় তাহলে আপনি মাছে গা হতে পারে, কত হতে পারে, কত রোগে হতে পারে। তো লবণের অংশ কোনো অবস্থাতে না কমতে দেওয়া যাবে না, কমতে দেওয়া যায়, এটা সতর্কতা। আবার চুন না থাকলে পিএইচ ফেল করতে পারে। পিএসসি না শুধু পুনে, তো চুনে আপনার পানিটাকে অনেকটা শোধন রাখে, হ্যাঁ, শোধন রাখে, মাটিটাকে শোধন রাখে। এবং আবার দেখা যাচ্ছে আপনার যে আপনি পটাশের মাধ্যমে জীবাণুটা খুব সহজেই নষ্ট করা যায়। পরজীবীটা বাজারে যত জীবাণুনাশকই পান না কেন, লবণ পটাশের চেয়ে শক্তিশালী কোনোটাই কিচ্ছু নাই। হ্যাঁ, তো শীতের পরে যারা নতুন করে চাষে যারা যুক্ত হবে, তাদের সম্পর্কে খুব সংক্ষিপ্ত আকারে যদি আপনি একটু বলতেন তাহলে ভালো হতো স্যার। কিভাবে তারা যুক্ত হবে, কি ধরনের প্রিপারেশন তারা নিবে এখন? দেখেন, গত বছর কিন্তু আমি একটা মাইর খাইছি। আমি আপনাদেরকে প্রথমেই সাজেস্ট করবো যে পুকুরের পাড় যেন মজুত থাকে, কোন অবস্থাতেই পুকুরের পাড় তলিয়ে যাওয়া বা লিক হয়ে যাওয়া এটি যেন না হয়। না, আপনার তো গত বছর অনেক টাকা ক্ষতি হয়েছিল। সবচেয়ে বেশি আমারই হয়েছিল, যে কারণে আমি এই জায়গায় সতর্ক এখন, যে কাউকে কেউ যদি পুকুর চাষে যায় তো প্রথমে বলবো পাড় যেন মজুত থাকে। একটু পাড় বড় হলে
মনে করবে যে পুকুর আমার ছোট হয়ে যাচ্ছে, তার না না, পাটা মজবুত হোক, মজবুত হোক, নিরাপদ হোক, নিরাপদ হোক, যাতে আপনি ঘুমাইতে পারেন, রাইট। ঘুমাইতে পারেন, সেটার দিকে খেয়াল রাখা। এবং কোনো অবস্থার জন্য লিক হয়ে বা উরুম হয়ে, আমরা যেটা বলি আমাদের বাসায় উরুম হয়ে যাওয়া। কত শতক পুকুর নিয়ে তারা প্রস্তুতি নিবে? কত শতক? হুম। আপনার ছোট পুকুর হলেও এটা পরিচর্যার জন্য ভালো হয়। যেমন আপনার পুকুরগুলো 15, 20, 18, 22 এরকম এরকম ভাবে করবেন যাতে মেডিসিন আমার ব্যবহার করতে পার থেকে আমি পুরা পুকুরে দিতে পারি, 2 পার থেকে দিলে যেন মাঝে খালি না থাকে, সবটার মধ্যে মেডিসিনটা আমার পরে আমার পুকুরে লামিয়ে, পানিতে লামিয়ে যেন আমার ওষুধটা ব্যবহার করতে না হয়। এক, দ্বিতীয়তে এটা ছোট থাকলে পুকুরটা আমরা পরিচর্যা করতে সুবিধা, এর চেয়ে বেশি হলে কষ্টটা বেড়ে যাবে, কষ্টটা বেড়ে যাবে। এখন অনেকেই আছে যারা একেবারে মূলধন সীমিত, অর্থ সীমিত, তারা পুঁজিটা কম নিয়ে চাষে যুক্ত হতে চাচ্ছে, তাদের জন্য কিছু বলবেন স্যার আপনি? কিভাবে তারা যুক্ত হলে তাদের জন্য সহজ হতে এখন পারে? বিষয়টা হলো, দেখেন আমরা প্রতি শতাংশে যদি 10,000 মাছ দিই বা 15,000 মাছ দিই, 15,000 মাছের খাবারের তো দরকার আছে। হুম। আপনি 100 মণ মাছ উৎপাদন করবেন, 100 মণ মাছ উৎপাদন করতে হলে 120 মণ খাবার লাগবে। হুম। হ্যাঁ, এখন খাবারের টাকাটা তো আপনার, এখন আপনি মাছ দিলেন আপনি 10 লাখ, আর খাবার দিতে পারলেন না, এই দেওয়ার কোনো সার্থকতা নাই, তখন গণ দেওয়ার কোনো না মানে নেই। তাহলে ছোট করে আমরা করি, ছোট পরিসরে শুরু করি, আর আমরা নগদে ব্যবসা করার চেষ্টা করি। নগদে খাবার ডানলে অনেকটা টাকা সাশ্রয় পাওয়া যায়। হ্যাঁ, সেই দিকে যদি আমরা চেষ্টা করি তাহলে আস্তে আস্তেই তো বড় হইতে হবে, ধপ করে বড় হওয়ার মনে হয় ঠিক হবে না কি কারো। সুপ্রিয় চাষি ভাইরা, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যখন শুরুতেই প্রথম চাষে আসি, তখন জাহাঙ্গীর ভাইয়ের পরামর্শে আমি রেনু থেকে চাষে আসি। আমি 3 কেজি রেনু থেকে 2 লক্ষ পোনা বিক্রি করেছিলাম, বিক্রি করে 2 লক্ষ টাকা পেয়েছিলাম, যেটা আমার এই বেচটা তোলার বিরাট সহায়তা দিয়ে মানে সহায়ক ভূমিকা রেখেছিল। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারাও রেনু থেকে চাষে আসুন। যদি একটু প্রোডাকশনটা ভালো হয়ে যায়, তাহলে আপনি কিছু পোনা বিক্রি করে আপনি কিছুটা মূলধন আপনি পেয়ে যাবেন এখান থেকে। তাছাড়া রেনু থেকে চাষে গেলে এই মাছের ব্রোড সম্পর্কে আপনার ধারণা থাকবে, আপনার এটা নিয়ে কোনো কনফিউজ থাকবে না যে ব্রোড ভালো কি না, আপনি এটাও মোটামুটি একটা ধারণা থেকে যাবে। ভালো কথা মনে করছেন। আমার চাষের গল্পটাও বলি। আমি যখন প্রথম পুকুর শুরু করেছি তখন আমার পুঁজি ছিল না। প্রথম বছর আমি রেনু করে রেনু থেকে পোনা বিক্রি করে আমি পুঁজি তৈরি করেছিলাম প্রথম বছর। রাইট, এটা একটা কৌশল। হ্যাঁ, আমি তখন 4 কেজি রেনু দিয়েছিলাম, 4 লক্ষ পোনা বিক্রি করছিলাম। এরপরে আবার চাষে গেছি ওই পুঁজিটা নিয়ে। আমার তখন পুঁজি ছিল না, এটা ভালো কথা মনে করতেন অনেক আগের। আমি ওইদিকে করতে চাচ্ছিলাম না, আপনি যেহেতু স্মরণ করে দিয়েছেন এই বললাম। তো স্যার, সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো যে আপনার ব্রোড সম্পর্কে, রেনু সম্পর্কে, হ্যাসারি সম্পর্কে একটু ডিটেলস একটু বলবেন আপনি। এটা তো আসলে ডিটেলস অনেক সময়ের বিষয়। তো আমরা যখন মাছ চাষে যাব, ভালো বীজ, ভালো ফসল, ভালো বোর্ড, ভালো পোনা হবে এবং ভালো ফসল হবে। এর মধ্যে আরেকটা বিষয় আছে, ইদানিং হ্যাসারি যারা আছে তারা বেশি মুনাফার জন্য কম দামের ভ্যাকসিন ব্যবহার করে রেনু উৎপাদন করে, এবং এতে চাষিরা অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো লক্ষ্য রাখতে হবে যে যারা হ্যাসারি আছে তাদেরকে বলতে হবে যে আপনি টাকা বেশি নেন, তবুও আপনি কম দামের ভ্যাকসিন দিয়ে আমাদেরকে রেনুটা দিবেন না, যদি যারা আমরা চাষে যাব। আর যারা চাষে না যাবে তারাও যদি এরকমটা করে, আমার মনে হয় তাদের জন্য ভালো, তারা পোনাটা সেল দিতে পারবে তাড়াতাড়ি। আর এখানে নির্ভরযোগ্যতা হ্যাসারির সাথে আপনার সম্পর্ক থাকতে হবে, তা না হলে আপনার ঠকার সম্ভাবনা থাকেই। 100% একেবারে নির্ভরযোগ্য হ্যাসারি থাকতে হবে, বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য। সুপ্রিয় চাষি ভাইরা, আমি গতকালকে লাইভে আপনাদের সাথে আলোচনা করেছি যে আব্দুল্লাহ স্যার, জাহাঙ্গীর ভাই, সুমন ভাই, ইসলাম ভাই, রুহুল আমিন, তাদেরকে নিয়ে আমরা ইতিমধ্যে একটা আলোচনা করেছি যে আমাদের বৃহত্তর ময়মনসিংহের কোথায় কোন হ্যাসারিগুলো সবচেয়ে নির্ভর করা যেতে পারে। এই 2-1টা হ্যাসারি পরবর্তী প্রতিবেদনটা আমি নিয়ে আসব, আপনাদের সামনে নিয়ে আসব। কারণ নির্ভর করা যাবে না এমন কোন হ্যাসারির নাম্বার আমি আপনাদের দিব না, যেন আপনারা না ঠকেন। আপনারা হচ্ছেন চাষি, আমরা হচ্ছে চাষি, আমরা কখনো চাইবো না আপনারা চাষ ক্ষেত্রে গিয়ে একটু ঠকে যান। বিশেষ করে হ্যাসারির জায়গাটা সবচেয়ে বেশি অনিরাপদ,
ওরা সবচেয়ে বেশি ছল ছাতুরি করে। কারণ হলো এখানে আপনি নিচ্ছেন পোনা, আপনি কিন্তু পানি নিচ্ছেন না, কিন্তু আপনাকে পানি দিয়ে 1 কেজি দিয়ে দিল, 1 কেজি পানির দাম 6,000 টাকা 8,000 টাকা। গ্লাস বুড়ায় বুড়ায় দিতেছে পানি। তো এটা যেন না হয়, আমরা পোনা নিব, পানি নিব না। তো এই জন্যই আমরা আবার, আপনি পোনা নিতে গেলেন, পোনাটা মাপতে গেলে চাপ খেতে পারে পোনাটা, তাতে করে আপনার প্রোডাকশন নাও আসতে পারে। এই জন্য আমরা করবো কি, 1 কেজি মাছের কতটুকু পোনা হয় অতটুকু পোনা এসে হাউজে রেখে আমাকে দিয়ে দিবে। এটা আমরা এই আলোচনা করছি হ্যাচারিদের সাথে। যারা আমাদের আলোচনা একমত পোষণ করবে তাদের নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। আপনারা যোগাযোগ করে যাচাই বাছাই করে তারপর রেনু নেবেন, আপনারা চাষে যুক্ত নতুন করে। আমি আপনাদের পাশে রয়েছি, আমার পাশে আমার চাষি ভাইয়েরা রয়েছেন। জেনে চাষে যুক্ত হন, সেক্ষেত্রে আপনার লসের সম্ভাবনা নেই। আর আপনি সফল হলেই আমার এই পরিশ্রম, আমার রাত জাগা, আমার সার্থকতা, আমার সফলতা। সকলে ভালো থাকুন, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।